ওকে ম্যাম। আচ্ছা তাহলে একটু ওকে ম্যাম, তবে ম্যাম আপনাকে ইনফর্ম করে দিব আপনি কত তারিখে দিয়েছেন। হ্যাঁ একটু বলে দিও তাহলে ভালো হবে। আচ্ছা ক্লাসটা তাহলে শুরু করলাম। গত ক্লাসে আমরা যে ঋণ মূলধনের সংজ্ঞাটা দেখেছি, সবাই কি একটু বাসায় দেখছো? বাসায় কি একটু দেখা হয়েছিল? হ্যালো হ্যালো, মূলধনটা কত কত অধ্যায়? এটা হচ্ছে অধ্যায় 5। এই যে অধ্যায় 5 আমরা গত ক্লাসে আমরা পড়েছি অধ্যায় 5। আচ্ছা আমি আবার একটু রিপিট করছি কারণ সেদিনে একটু সমস্যা হয়েছিল। ঋণ মূলধন যদিও বলা হয়েছে, তারপর অনেকে হয়তো বা খেয়াল করে নাই। তো তোমরা যদি দেখে থাকো তাহলে আমি পরেরটার ইয়েতে যাব। আচ্ছা যাই হোক, ঋণকৃত মূলধন হলো সেই মূলধন যা কোনো কোম্পানি ঋণপত্র বা বন্ড ইস্যু বা ব্যবসায়িক যে কোনো মাধ্যম থেকে ঋণ গ্রহণ করে। সেটাই হচ্ছে গ্রহণ করার পর সেটা যখন মূলধন আকারে ব্যবসায় ব্যবহার করা হয় তখন সেটা কি ঋণ মূলধন। কোম্পানি যখন ব্যালেন্স শিট তৈরি করা হয় ইয়ারলি, বা কোম্পানি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় বা কোম্পানির হিসাব নিকাশ বা অডিট যখন করা হয় তখন এর দায় কোম্পানির দায় এবং মূলধন পাশের মোট মূলধন এবং দায় হতে মালিকের মূলধন বাদ দেওয়ার পর অবশিষ্ট যা থাকে, দায় এবং মালিকের মূলধন বাদ দেওয়ার পর অবশিষ্ট যা থাকে তাই হচ্ছে ঋণকৃত মূলধন। গত ক্লাসে আমি মোটামুটি আলোচনা করেছি, যার জন্য একটু সংখ্যাগুলো একটু দেখানোর জন্য বলছি। তো ঋণ মূলধনের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? 1 নম্বর হচ্ছে আইনগত বাধ্যবাধকতা। সবাই ঋণ মূলধনের জন্য আবেদন করতে পারবে না বা ঋণ মূলধন চাইতে পারবে না। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি আইনগত কিছু নিয়ম কানুন আছে, এগুলোর মাধ্যমে নিয়ম কানুন পালনের মাধ্যমে ঋণপত্র ইস্যু করতে পারবে। 2 নম্বর হচ্ছে সুদ প্রদান। যে ঋণটা দিবে, ঋণ দাতা যিনি, সে কি করবে নির্দিষ্ট একটা সময় পর পর তার মূল টাকার উপরে একটা সুদ পাবে। তাহলে ঋণ গ্রহীতা তাকে নির্দিষ্ট সময় পর পর তার নির্দিষ্ট যে ঋণ মূলধন উনি দিবেন তার উপর একটা সুদ প্রদান করতে হবে। 3 নম্বর হচ্ছে মালিকানায় অংশগ্রহণে বাধা। যিনি ঋণ মূলধনের ঋণদাতা হবেন তিনি ব্যবসায়ের মূল মালিকানায় অংশগ্রহণ করতে পারবেন না। মূল মালিক কারা? যারা হচ্ছে একটা ব্যবসায়ের ভালো মন্দ বিভিন্ন সিদ্ধান্তে অংশগ্রহণ করে বা ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ তারা সরাসরি করে থাকে, ওনারা হচ্ছে মূল মালিক। যারা ঋণ মূলধন দিবেন তারা ব্যবসায়ের এই ধরনের মালিকানায় অংশগ্রহণ করতে পারবেন না, তার মানে বাধা আছে। 4 নম্বর হচ্ছে লিভারেজ সৃষ্টি। ঋণের সুদ বাবদ প্রদত্ত অর্থ চলতি মুনাফার উপর স্থায়ী খরচ হিসেবে গণ্য হয়, যা আর্থিক লিভারেজ নামে পরিচিত। তাই বলা যায় ঋণ মূলধনের মাধ্যমে লিভারেজের সৃষ্টি হয়। তাহলে কি ঋণের যে সুদ বাবদ যে অর্থটা চলতি মুনাফার উপর স্থায়ী খরচ হিসেবে গণ্য হয় সেটাই হচ্ছে লিভারেজ। তাহলে যে সুদটা দেয়া হচ্ছে সেটা কি একটা কোম্পানির লিভারেজ বা দায় হিসেবে সৃষ্টি হচ্ছে। 5 নম্বর হচ্ছে কম মূলধন ব্যয়। যে কোনো সব ব্যবসায় চিন্তা করে আমি আমার মূলধনটা যতটুকু সম্ভব কম ব্যয় করে, মানে খরচটা কম হবে এবং প্রফিট বা লাভটা বেশি হবে, অথবা খরচটা কম করে কিভাবে আমি ভালো মানের ভালো পণ্য তৈরি করতে পারি, এটাই সবসময় কি করে মালিকরা চিন্তা করে। তাহলে সে চিন্তা করবে যতটুকু আমার দরকার আমি ঠিক ততটুকুই ব্যয় করব, এর বেশি ব্যয় করব না। যেমন যদি কোনো কাজ আমার সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টার মধ্যে শেষ হয়ে যায়, কোনো কারণে এটা আমি লেন্দি করব না বা পরে করব না, যাতে করে কর্মীদেরকেও আমার বেতন বেশি দিতে হবে আর আমার প্রতিষ্ঠানে খরচও কিন্তু এদিক দিয়ে বাড়বে। তো মূলধন কম ব্যয় করার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে 6 নম্বরটা দেখি ঝুঁকি বৃদ্ধি। ঋণ মূলধনের ফলে প্রতিষ্ঠানের দায়জনিত ঝুঁকি সৃষ্টি হয়। ঋণের অর্থ সুদসহ ঋণদাতাকে ফেরত প্রদান কোম্পানির জন্য বাধ্যতামূলক, ফলে দায়জনিত ঝুঁকি আরো বৃদ্ধি পায়। তো যখন কারো কাছ থেকে কোনো
অর্থ নেওয়া হয় তখন কি আমরা তাকে সেই ঋণটা দিতে বাধ্য থাকি। তাহলে আমাদের কাজের ক্ষেত্রেও তার ঋণটা যে আমি কাজে লাগাচ্ছি মূলধন হিসেবে একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। ব্যবসায়ীতে এমনিতেই ঝুঁকি আছে, কারো কাছ থেকে ঋণ নিলে সেই ঝুঁকিটা আরো বেশি থাকে। 7 নম্বর হচ্ছে জামানত প্রদান, আমরা যেটাকে বলি মর্গেজ। কোনো কিছুর বিনিময়ে সেটা ঋণটা দেয়া হয়, ঋণ মূলধনটা দেয়া হয়। তাহলে ব্যাংক থেকে যখন আমরা কোনো ঋণ নেই তখন সেক্ষেত্রে ব্যাংকে আমাকে জামানত প্রদান করতে হয়। সেটা কি ধরনের জামানত হতে পারে? সেটা কারো জমি হতে পারে, অথবা কেউ যদি বলে যে না কোনো দায় দায়িত্ব উনি যদি পালন করতে না পারেন সেক্ষেত্রে তার ঋণ মূলধন যদি উনি পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আমি পরিশোধ করব। এটা একটা এক ধরনের জামানত। কেন দেওয়া হয়? কারণ কোনো কারণে ঋণ গ্রহীতা মানে ঋণ যিনি নিচ্ছেন তিনি যদি ঋণটা পরিশোধ করতে না পারেন সমমূল্যের সেই সম্পত্তি বা সেই সম্পদ বিক্রি করে ঋণ গ্রহীতা যাতে করে তার অর্থটা ফেরত পেতে পারেন, অথবা যাকে জামানত হিসেবে বলা হচ্ছে বা যিনি কথা দিচ্ছেন যে উনি পরিশোধ করতে পারবেন, তাহলে কি উনি যিনি গ্রহণ করছেন তিনি না পারলে জামানত যিনি যাকে বলা হচ্ছে উনি তাহলে সেটা শোধ করতে বাধ্য থাকবেন। 8 নম্বর হচ্ছে ফেরত যোগ্যতা। ব্যবসায়ী যখন নরমালি সাধারণত ব্যবসা শুরু করেন তখন কিন্তু সে লস করলে কারো কাছে দায়বদ্ধ থাকে না, কারণ মানে কেউ মানে কাউকে তিনি কি কোনো কারণে কৈফিয়ত দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ মূলধনটা তার। কিন্তু কোনো কারণে যদি ব্যাংক থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা কোনো বীমাকারীর কাছ থেকে কোনো কারণে ঋণ গ্রহণ করে অথবা ঋণপত্র ইস্যুর মাধ্যমে যে ঋণ মূলধনটা গ্রহণ করা হয় বা সংগ্রহ করা হয় তা অবশ্যই ফেরত দিতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা আছে সুদ প্রদান করতে হবে। সুদ প্রদান যেমন করতে হয় সেটা হচ্ছে টাকার উপর ভিত্তি করে, আর ফেরত যোগ্যতা হচ্ছে মূল টাকাটা তাকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে ঋণ মূলধনের বৈশিষ্ট্য। এবার আমরা একটু দেখি ইকুইটি মূলধন ও ঋণ মূলধনের পার্থক্য। ইকুইটি মূলধন বলেছিলাম মালিকের মূলধনের কথা। মালিকের মূলধন যে কোনো পার্থক্য লেখার সময় অবশ্যই আমরা পার্থক্যের যে দুইটা বিষয় থাকবে সেই দুইটা বিষয়ের সংজ্ঞাটা লিখব। সংজ্ঞাটা লেখার জরুরি, কারণ হচ্ছে কি সংজ্ঞাটা থেকে একজন শিক্ষক একজন শিক্ষার্থী সম্পর্কে ধারণা করতে পারেন যে শিক্ষার্থী এই পার্থক্যটা সম্পর্কে কতটুকু জানে, তাহলে তার সংজ্ঞার মাধ্যমে কিন্তু অনেকটা বোঝা যায়। আর শিক্ষার্থীও সংজ্ঞাটা যদি ঠিক মতো লিখে তাহলে পরের পয়েন্টগুলো বা পরের পার্থক্যের বিষয়গুলো তার লিখতে সুবিধা হবে। এবং পার্থক্যগুলো যখন আমরা পড়ব তার আগে একটা সংজ্ঞার যে মেইন জিনিসটা আসল জিনিসটা সেই জিনিসটা জানার চেষ্টা করলে সংজ্ঞা দেখে বা সংজ্ঞাটা লেখার পরে আরো 5-7টা পয়েন্ট কিন্তু চলে আসে। যেমন এখানে ইকুইটি মূলধন এবং ঋণ মূলধনের পার্থক্যের কথা বলা হয়েছে। ইকুইটি মূলধনটা কি? হচ্ছে মালিকের মূলধন। আচ্ছা, কোম্পানির দায় ও মূলধন পার্শ্বের মোট দায় হতে সকল দায় দেনা বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই হলো ইকুইটি মূলধন। মানে মালিকের মূলধনটাই হচ্ছে ইকুইটি মূলধন। আর ঋণ মূলধন কোনটা? যেটা ঋণপত্র ইস্যুর মাধ্যমে বা কারো কাছ থেকে ধার করে নেওয়া হয় বা ঋণ করে নেওয়া হয়, যেটা কোম্পানির জন্য দায় থাকে কোম্পানিকে ফেরত দিতে হয়, তাই না? যে পয়েন্ট আমরা বললাম পার্থক্য ঋণ মূলধনের, সেই কয়েকটা পয়েন্ট দিয়েও কিন্তু পার্থক্যটা লেখা যায়। যেমন ইকুইটি মূলধন কি? কোম্পানির মালিকানায় অংশগ্রহণ করবে, ঋণ মূলধন কোনো মালিকানায় অংশগ্রহণ করবে না। 3 নাম্বার পয়েন্ট যেটা, তাই না? কিন্তু যখন আমরা সাজিয়ে লিখবো তখন কোম্পানিতে সংগৃহীত আয় বৃদ্ধি করা হলে বা নতুন শেয়ার ইস্যু করা হলে ইকুইটি মূলধন বৃদ্ধি পায়, এবং কোম্পানির লোকসান হলে ইকুইটি মূলধন হ্রাস পায়। মানে মালিকের যদি কোনো কারণে প্রফিট হয় মালিকের মূলধন বৃদ্ধি পাবে, কোনো কারণে যদি লস হয় তাহলে কি কোম্পানির লস হলে মালিকেরও সেটা লস হবে। কিন্তু ঋণ মূলধন যারা দিচ্ছে বা পাওয়া হচ্ছে, অন্যদিকে ঋণের সুদ বকেয়া থাকলে অথবা নতুন ঋণ গ্রহণ করলে ঋণ মূলধন বৃদ্ধি পায় এবং ঋণ পরিশোধ করলে এরূপ মূলধন হ্রাস পায়। তাহলে ঋণের টাকাটা যখন একটা যে কাউকে শোধ করা না হয়, কোনো কারণে কোম্পানির লস করে, তাহলে ঋণ মূলধন বাড়তেই থাকে কারণ শোধ করা হচ্ছে না। আর যদি ঋণ মূলধনটা শোধ করে দেওয়া হয় তাহলে ঋণ মূলধনটা
কমে যাচ্ছে, মানে যার কাছ থেকে ঋণটা নিয়ে আমি আমার মূলধন সংগ্রহ করেছিলাম সেটা আমার কমে যাবে, কারণ ঋণের মূলধনটা অবশ্যই আমাকে দিতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা, সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ইকুইটি মূলধন সংগ্রহ করা যায়। তার মানে হচ্ছে যে শেয়ারগুলো দ্বারা, যেমন একটা কোম্পানি যদি একটা মূলধনকে 10টা শেয়ারে ভাগ করে, কেউ যদি 5টা শেয়ার নেয় আর কেউ যদি 2টা শেয়ার নেয়, তাহলে 3জন শেয়ার হোল্ডার থাকলো বা মালিক থাকলো। এখন একজন যিনি আছেন 5টা শেয়ার নিয়েছেন, তিনি যদি চান সেই শেয়ারটা বিক্রি করতে পারেন, তাই না? তাহলে 5টা শেয়ার থেকে উনি যদি 5টা শেয়ারকে 4টা ভাগে বিক্রি করতে পারেন, 2টা ভাগে বিক্রি করতে পারেন, তাই না? একটা একটা করে বিক্রি করতে পারেন। তো এর মাধ্যমে বিক্রি করলে শেয়ারের মূলধনটা কি আরো বেড়ে যাবে। তাহলে ঋণপত্র ইস্যুর মাধ্যমে ঋণ মূলধন সংগ্রহ করা যায়। এটা শুধুমাত্র ঋণপত্র ইস্যুর মাধ্যমে এই মূলধনটা সংগ্রহ করা যায়। আর ইকুইটি মূলধন বা মালিকের মূলধন সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে যিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, মালিকানা সত্ত্ব পাবেন, তাহলে এর মাধ্যমে কি সাধারণ ইকুইটি মূলধন সংগ্রহ করা যায়। 4 নম্বর হচ্ছে প্রতিদান। ইকুইটি মূলধনের ক্ষেত্রে এর স্বত্বাধিকারীগণকে লাভ বা ক্ষতি প্রদান করা হয়। তাহলে ইকুইটি মূলধন, কোম্পানি যদি প্রফিট হয় মালিক সেটার অংশ পাবে, কোম্পানি যদি ক্ষতি হয় তাহলে কি লসের এই অংশটা বা ক্ষতির অংশটা পাবে। কিন্তু ঋণ মূলধন যারা দিচ্ছে, মানে ঋণ যারা দিচ্ছে, যার মাধ্যমে একটা কোম্পানির মূলধন হচ্ছে, তাদেরকে কি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় প্রতিদান হিসেবে। তারপরে আসি 5 নাম্বার। একটু আগে যেমন 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে মর্যাদা, ইকুইটি শেয়ার হোল্ডারগণ, আজ ওইটা 4 নম্বরে একটু ঘুরে একটু অন্যভাবে লেখা হয়েছে। ইকুইটির শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়, আর ঋণদাতাগণ কোম্পানির পাওনাদার হিসেবে গণ্য হয়। কারণ ঋণদাতাকে কি ঋণটা দিয়ে দিতে হয়, তাহলে সে ঋণটা পাচ্ছে, ঋণটা সে ফেরত পাচ্ছে, পাওনাদার উনি। আর ইকুইটি মূলধন যেটা কোম্পানির মালিক হিসেবে গণ্য হচ্ছে, তাদেরকে কি কোম্পানির লাভ লোকসান দেওয়া হচ্ছে, কোনো সুদ দেওয়া হচ্ছে না বা টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। 6 নম্বর পরিচালনায় অংশগ্রহণ, এই একই জিনিস আবার চলে আসলো। তারপরে যে মর্যাদা, যেহেতু ইকুইটি মূলধন যারা দিচ্ছেন বা মালিকের মূলধন যেটা আছে সেটা কি ওনাদেরকে মালিক হিসেবে গণ্য করা হবে, এবং কোম্পানির পরিচালনায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ওনারা অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু ঋণ মূলধনের স্বত্বাধিকারীগণ এরকম কোনো মালিকানা বা কোম্পানির কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবেন না। তারপর 7 নম্বর আসি, কোম্পানি বিলোপের সময় সকল পক্ষের দায় দেনা মেটানোর পরই কেবলমাত্র এরূপ মূলধনের স্বত্বাধিকারীগণ মূলধন ফেরত পেতে পারেন। আচ্ছা, কোম্পানি যদি কোনো কারণে আমাকে বিলোপ সাধন করতে হয়, কোম্পানি একদম ক্লোজ করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়, শুধুমাত্র তখন গিয়ে কোম্পানির যে মালিকরা আছেন তারা তাদের দায় দেনা বা মূলধনে কোনো টাকা যদি ফেরত পাওয়ার কথা থাকে তাহলে তখন তারা ফেরত পাবেন, এর আগে কিন্তু পাচ্ছে না। অন্যদিকে ঋণ মূলধনের ক্ষেত্রে আগে কিন্তু স্বত্বাধিকারীগণ নিজেদের টাকা নেওয়ার আগে ঋণ মূলধনে যে টাকা ঋণ গ্রহীতা যেটা পাবে সেটাকে কি শোধ করতে হয়। আচ্ছা, 8 নম্বর, যেমন ইকুইটি মূলধনে কোনো জামানতের প্রয়োজন পড়ে না। ঋণ মূলধনের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য যেটা দেখেছি সেখানে জামানতের প্রয়োজন পড়ে বা জামানত বাধ্যতামূলক। আচ্ছা, এখন আসি চলতি মূলধন কি, এটাও আমরা পড়েছি। চলতি মূলধনটা হচ্ছে একটা কোম্পানি পরিচালনা করার জন্য প্রতিদিন যে অর্থটা প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে চলতি মূলধন। কি কি অর্থ প্রয়োজন হচ্ছে? কর্মীদের বেতন, পণ্যের কাঁচামাল, তারপর হচ্ছে পরিবহন খরচ, প্রতিদিনের যে আসা যাওয়া যে কোনো কিছু, প্রতিদিনের যে খরচ, প্রতি মাসের একটা খরচ, কারেন্ট বিল থাকতে পারে, পানির বিল থাকতে পারে, গ্যাস বিল থাকতে পারে। তাহলে এই খরচগুলো প্রতিদিন আমার লাগছে, লাগার পরে একটা মাস পরে গিয়ে কি খরচগুলো আমাকে বহন করতে হচ্ছে। তাহলে পণ্যটা তৈরি হচ্ছে, প্রতিদিন পণ্য তৈরি হচ্ছে, প্রতিদিন এই খরচগুলো লাগছে, এই টাকাগুলো আমাকে দিতে হচ্ছে। তাহলে একটা পণ্য তৈরি করার ক্ষেত্রে অনেক টাকার বা অনেক মূলধনের কিন্তু খরচ হচ্ছে। এই মূলধনগুলো যে লাগছে এই মূলধনটাই হচ্ছে চলতি মূলধন।
এই নগদ অর্থ বা চলতি মূলধন ব্যবহার করে বা মূলধনটা দিয়ে কাঁচামাল কিনলাম, কাঁচামালটা দিয়ে আরো কিছু খরচ করে, যেমন কারেন্ট বিল, গ্যাস বিল, কর্মীদের বেতন খরচ করে একটা পণ্য তৈরি করা হলো। ক্রেতা বা ভোক্তা সেই পণ্যটা কিনে নিল। পণ্যটা নেওয়ার পরে কোম্পানির কাছে সেই মূলধনটা বা সেই টাকাটা কিন্তু আবার ফেরত আসলো। তাহলে নগদ অর্থ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নগদ অর্থে রূপান্তরের এই চক্রই হলো চলতি মূলধন। আর এই যে চক্রাকারে যে ঘুরছে চলতি মূলধন, এখন যদি বলা হয় চক্রাকারে ঘুরছে, ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় তাই হলো চলতি মূলধন। এবং এই চক্রাকারে ঘুরে যে নগদ অর্থ আবার অর্থ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নগদ অর্থে রূপান্তর হচ্ছে, এটা হচ্ছে চলতি মূলধন চক্র। এখানে হবে চলতি মূলধন চক্র। আচ্ছা, তারপর নিচে আসি, চলতি মূলধন নির্ধারণের বিবেচ্য বিষয়। এই যে চলতি মূলধনগুলো আমরা খরচ করব, এর আগে বা আমাদেরকে কি কি চিন্তা করতে হবে বা পূর্বানুমান কি কি ভেবে নিতে হবে। এক নম্বরে আছে ব্যবসায়ের প্রকৃতি। সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য কম চলতি মূলধনের প্রয়োজন হয় এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য অধিক পরিমাণ চলতি মূলধনের প্রয়োজন পড়ে, কারণ উৎপাদনমুখী প্রতিষ্ঠানে মজুদ পণ্য বাবদ প্রচুর পরিমাণে চলতি মূলধনের প্রয়োজন পড়ে, যা সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। সুতরাং বলা যায় কোনো প্রতিষ্ঠানের প্রকৃতি চলতি মূলধনের পরিমাণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আমি একটা পণ্যের কথা একটু আগে যেটা বললাম, যে কোনো একটা পণ্য তৈরি করার পরে সেটা বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কাঁচামালের যোগান দিয়ে রাখতে হবে এবং কাঁচামালের একটা কি করতে হবে, আগে থেকে কি সেটা মজুত করে রাখতে হবে যদি প্রয়োজন হয় সেজন্য। তারপরে হচ্ছে গিয়ে যদি কোনো কারণে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কথা বলছি, যেমন কোনো ফ্যাক্টরি হতে পারে, এবং অতিরিক্ত পণ্য কিন্তু তৈরি করে রাখা হয় যাতে প্রয়োজনের সাথে সাথে সেটা দেয়া যায়। যেমন কেউ যদি সোয়েটার তৈরি করে তাহলে শীতের আগে আগে সে প্রচুর পরিমাণে সোয়েটার তৈরি করে রাখবে, বিভিন্ন মানের বিভিন্ন দামের মানের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। তাহলে তাদের কাঁচামাল বেশি লাগতেছে, তাহলে তাদের চলতি মূলধনটা বেশি লাগছে। সেক্ষেত্রে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের চলতি মূলধনের খরচ একটু বেশি। কিন্তু অন্যদিকে সেবাদানকারী যেমন প্রতিষ্ঠান আছে, হাসপাতাল বলি, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন সংস্থা বলি, এটা হচ্ছে পরিস্থিতি নির্ভর, পরিস্থিতির উপর নির্ভর করে একজন পেশেন্টকে, একজন রোগীকে কি ধরনের চিকিৎসা দেওয়া হবে, সেখানে কি ধরনের ঔষধ লাগবে, সেখানে এই ওষুধগুলোই তো হচ্ছে কাঁচামাল, বা কি ধরনের সেবা লাগবে। তো সেবাদানকারী প্রতিষ্ঠান সেখানে কি কম পণ্য মজুত করে রাখছে, কারণ যদি কারো জ্বর না হয়, যদি কারো পেট ব্যথা না হয়, তাহলে কি তাকে না পাওয়া পেট ব্যথা জাতীয় যে ওষুধগুলো সেগুলো দেয়া যাবে না। তো যখন যেটা দরকার সেই ধরনের কাঁচামালগুলোই সেবাদানকারী প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। সেজন্য বলা হয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য চলতি মূলধনের প্রয়োজন কম হয়। 2 নম্বর হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। কাঁচামালের সহজলভ্যতার উপরও চলতি মূলধনের পরিমাণ ব্যাপকভাবে নির্ভর করে। যে সকল কাঁচামাল কোনো সুনির্দিষ্ট ঋতুতে পাওয়া যায় কিন্তু উৎপাদন কার্য চলে সারা বছর ব্যাপী, সেই সকল কাঁচামাল মজুদের জন্য ব্যাপক চলতি মূলধনের প্রয়োজন হয়। অন্যদিকে সহজলভ্য কাঁচামালের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম চলতি মূলধনের প্রয়োজন পড়ে। তাহলে আমাদের দেশে পাট একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয় বা চাষ হয়, কিন্তু সারা বছরই ধরে পাটের তৈরি পণ্য যদি তৈরি করা হয়, পাটের তৈরি জিনিসে যদি প্রচুর পরিমাণে চাহিদা থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পাট আমাদেরকে জমা করে রাখতে হবে। পাট দিয়ে সুতা তৈরি করা যায়, পাট দিয়ে রশি তৈরি করা যায়, পাট দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি হয়, আরো অনেক কিছু তৈরি হয়। এছাড়াও আমরা জানি যে কোরবানির ঈদের সময় বা ঈদুল আজহার সময় প্রচুর পরিমাণে চামড়া মজুত করে রাখা হয়, কারণ এগুলো দেশের প্রয়োজন মেটায়, দেশের যেখানে লাগে প্রয়োজন মেটায়, দেশের বাইরেও এগুলো পাঠানো হয়। তাহলে এটা সারা বছরই পাওয়া যায়, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো যারা ব্যবসায়ী তারা কি করেন, এই চলতি মূলধনটা সেখানে বেশি খরচ করেন, কারণ কাঁচামালটা তাদেরকে বেশি রাখতে হবে,
প্রয়োজন অনুযায়ী তাদেরকে কি সেই পণ্যগুলা যাতে তারা তৈরি করতে পারেন, বাজারে তারা আনতে পারেন, যাতে তার ব্যবসা কি হয় সবসময় একটা রানিং পদ্ধতিতে বা সবসময় চলে। তারপর 3 নম্বর হচ্ছে ক্রয় নীতি। প্রতিষ্ঠানের ক্রয় নীতির উপর চলতি মূলধনের পরিমাণ নির্ভর করে। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি বাকিতে কাঁচামাল ক্রয়ের নীতি গ্রহণ করে এবং তা পরিশোধের সময় দীর্ঘমেয়াদী হয়, তাহলে চলতি মূলধনের পরিমাণ কম হলেও চলে। অন্যদিকে নগদে কাঁচামাল ক্রয়ের নীতি গ্রহণ করা হলে অধিক পরিমাণ চলতি মূলধনের প্রয়োজন পড়ে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো পণ্য তৈরি করার জন্য কাঁচামাল গ্রহীতার কাছ থেকে কাঁচামালটা ক্রয় করার পরে এবং কাঁচামালটা দিয়ে পণ্য তৈরি করার পরে, পণ্য বিক্রি করার পরে তাকে টাকাটা দেয়া হয়। সেক্ষেত্রে কি তাহলে কি হবে, যিনি ব্যবসা করছেন তার চলতি মূলধনটা কম লাগছে, তিনি পণ্য উৎপাদন করে বিক্রির পর তাকে টাকাটা দিচ্ছেন, এক্ষেত্রে চলতি মূলধন কম লাগে। কিন্তু কেউ যদি নগদ অর্থ দিয়ে যখন যতটুকু কাঁচামাল কিনছেন, যতটুকু শ্রমিক লাগছে তাদের বেতন দিয়ে দিচ্ছেন, সেই অনুযায়ী কোনো যদি ক্রয় নীতি অনুসরণ করেন সেক্ষেত্রে তার চলতি মূলধনটা অনেক বেশি লাগছে। 5 নম্বর হচ্ছে বিক্রয় 4 নম্বর হচ্ছে বিক্রয় নীতি। বিক্রয় নীতি চলতি মূলধন নির্ধারণের আরেকটি বিবেচ্য বিষয় হিসেবে গণ্য হয়। প্রতিষ্ঠান যদি বাকিতে বিক্রয় না করে নগদে বিক্রয়ের নীতি অনুসরণ করে অথবা বাকি আদায় যদি খুব তাড়াতাড়ি হয়, তাহলে চলতি মূলধন কম হলেও অসুবিধা হয় না। কোনো প্রতিষ্ঠান যদি বিক্রয় করে, যেমন ওষুধ বিক্রয় বা যে কোনো মনিহারি দোকানে দেখা যায় তারা কিন্তু পণ্যটা নেওয়ার পরে পণ্যটা বিক্রি করে, অনেকেই আছে যে যখন যিনি যতটুকু নিচ্ছেন তখন সেই দামে তাকে দিয়ে দিচ্ছেন, তাহলে সেখানে চলতি মূলধনটা কিন্তু চলে আসছে। যদি সেটা বাকি রেখে দেন তাহলে কিন্তু সেটা বিক্রয় টাকাটা যদি উনি না পান, তাহলে কিন্তু সেখানে চলতি মূলধন কম পাওয়া হচ্ছে এবং চলতি মূলধনের ঘাটতি দেখা দিবে। 5 নম্বর হচ্ছে উৎপাদন সময়। কোনো পণ্য উৎপাদন করার জন্য কাঁচামাল ক্রয় হতে শুরু করে তা হতে পরিপূর্ণ দ্রব্য উৎপাদন করার সময়কে উৎপাদন সময় বলা হয়। যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সময় কম লাগে সে সকল প্রতিষ্ঠানে চলতি মূলধনের প্রয়োজন খুবই কম থাকে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদনকারীরা আগে যে কাজটা 5 জন কর্মীকে দিয়ে হাতে করাতো এবং যতটুকু সময় লাগতো, সেক্ষেত্রে তারা যদি মেশিনের সাহায্যে করে তাহলে সময় কিছুটা কম লাগবে, মেশিনে তাদের একটা খরচ থাকবে, কিন্তু যখন তারা রেগুলারলি কাজটা করে যাবে তাদের খরচটা আস্তে আস্তে কমে আসবে। এছাড়াও যদি 5 জন কর্মীর জায়গায় 3 জন দক্ষ কর্মী কাজ করেন, তাহলেও কিন্তু তারা কম উৎপাদন সময়ে উৎপাদনটা করতে পারেন। এতে করে 2 জন শ্রমিককে অতিরিক্ত যে টাকাটা দেয়া লাগতো সেটা কিন্তু দেয়া লাগছে না। কেন দেয়া লাগছে না? দক্ষ শ্রমিক এবং খুব কম সময়ের মধ্যে তারা পণ্যটা উৎপাদন করে ফেলছে অথবা মেশিনের সাহায্যে কম সময়ে পণ্যটা তৈরি করে ফেলছে। 6 নম্বর আসি লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতি দ্বারাও চলতি মূলধনের পরিমাণ ব্যাপকভাবে প্রভাবিত হয়। যে সকল প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ প্রদান করে সে সকল প্রতিষ্ঠানে অত্যাধিক পরিমাণে নগদের বহিঃপ্রবাহ ঘটে, ফলে চলতি মূলধনে ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে নগদ লভ্যাংশ না দিয়ে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার দেয়া হলে নগদের বহিঃপ্রবাহ হ্রাস পায়, ফলে চলতি মূলধনের প্রয়োজনীয়তা হ্রাস পায়। তাহলে কোনো কারণে যদি কোনো প্রতিষ্ঠানকে লভ্যাংশ দেওয়া হবে, লভ্যাংশ নীতির যে সকল প্রতিষ্ঠান লভ্যাংশ প্রদান করে সে সকল প্রতিষ্ঠানে অত্যাধিক পরিমাণে নগদের বহিঃপ্রবাহ ঘটে, ফলে চলতি মূলধনের ঘাটতি দেখা দিতে পারে। আচ্ছা, যাদের লভ্যাংশ আছে বা লভ্যাংশ প্রদান করা হয় তাদেরকে কি করা হয়, অধিক পরিমাণে নগদের প্রবাহ ঘটে, নগদ কাঁচা টাকাটা আসে, যার ফলে মূলধনের তাদেরকে কি মূলধনের ঘাটতি বা মূলধনের সমস্যা দেখা দিতে পারে, মূলধনটা কম হতে পারে, তাই না? আচ্ছা, তারপরে এখন আমরা একটু দেখব ব্যাংকের ঋণদান বা ব্যাংক প্রদত্ত ঋণের সংজ্ঞা। আচ্ছা, ঋণটা যখন ব্যাংক থেকে নেওয়া হবে সেটা কি?
ব্যাংক থেকে ঋণ নেন না? তাহলে বর্তমানে জটিল অর্থনৈতিক লেনদেনের জগতে ঋণ দেওয়া নেওয়া ব্যবসার একটি নিত্য নৈমিত্তিক বৈশিষ্ট্য। ব্যবসা কর্মকাণ্ড সচল রাখতে যেমনি গ্রাহকদের ঋণের প্রয়োজন, তেমনি ঋণ কার্যক্রম ব্যতীত ব্যাংকের মুনাফা অর্জনও সম্ভব নয়। তাই ব্যাংক ও অন্যান্য ব্যবসায়ীদের পারস্পরিক কর্মকাণ্ড পরিচালনার অন্যতম অবলম্বন হলো ব্যাংকের ঋণ। তাহলে বলা যায় কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ ও দলিলের মাধ্যমে সুনাম, বিশ্বাস ও সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে মক্কেলদেরকে যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংকের ঋণদান বা ব্যাংক প্রদত্ত ঋণ বলা হয়। ব্যাংক থেকে যখন ঋণ দেওয়া হয় তখন কি জামানত নেওয়া হয়, অথবা ব্যাংক ঋণ দিচ্ছে মানে টাকাটা দিয়ে দিচ্ছে, অথবা একটা দলিলের মাধ্যমে কি মানে আর কেউ যখন ব্যাংক ড্রাফট করছে, আমরা যখন কোনো চাকরির জন্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করি তখন কি যে প্রতিষ্ঠানের নামে করি সেই প্রতিষ্ঠান তাহলে কি করা হয়, তার সুনামটা ব্যবহার করা হচ্ছে, প্রতিষ্ঠানটা সেই ব্যাংকের সুনামটা ব্যবহার করে ব্যাংকে যখন সেই ব্যাংক ড্রাফটের বা পে অর্ডারের কাগজটা দেখাচ্ছে তখন যত টাকার পে অর্ডার বা যত টাকা দিয়ে ব্যাংক ড্রাফটটা করা হয়েছে সেই টাকাটা সেই প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে। এটা একটা দলিলের মতো। তাহলে নগদ অর্থ ঋণ প্রদান, নগদ যেমন ঋণপত্রের মাধ্যমে বা যে কোনো কিছুর জামানতের মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, তাহলে নগদ অর্থ সেখানে নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে হুন্ডির মাধ্যমে এবং বিভিন্ন বিলের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে বা এক জায়গা থেকে আরেক, যেখানে সহজে টাকা পয়সা একটু আনা ঝামেলা হয়, অনেকে কিন্তু হুন্ডির মাধ্যমে, যেটা ঠিক না, সেই বাট্টা এছাড়া বাট্টা করেও ঋণ মঞ্জুর করা যায় বা বাট্টা করেও ঋণ গ্রহণ বা দান মূলধন গ্রহণ করা যায় ব্যাংক থেকে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ যেটা জামানতের মাধ্যমে দেয়, দলিলের মাধ্যমে যেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক ড্রাফট, পে অর্ডার এর মাধ্যমে কি করা হয়, ঋণপত্র বা ব্যাংক থেকে প্রদত্ত ঋণ বা সুদ গ্রহণ করা হয়। আমি যতটুকু পড়ালাম বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস ম্যাম। যতটুকু পড়ালাম এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা।